স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমিয়া জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমলাতন্ত্র এবং বিচারিক কাজের অভিজ্ঞ একজনের নেতৃত্বে গঠিত হতে পারে নতুন নির্বাচন কমিশন। সাবেক একজন নির্বাচন কমিশনার বলছেন, সব পক্ষকে নিয়ে কাজ করতে পারবে এমন লোকদেরই বিবেচনা করা উচিত। সার্চ কমিটিতে বিভিন্ন জনের নাম প্রস্তাব করা ডাক্তার জাফরুল্লাহর মতে ইসিতে এমন কিছু মুখ আসতে পারে যাদের মেনে নেওয়া ছাড়া বিএনপির উপায় থাকবে না। জয়দেব দাসের রিপোর্ট। সিইসি ও ইসি নিয়োগে গঠিত সার্চ কমিটির দিকেই এখন সবার নজর। কাদের খুঁজছেন তারা? ৩ শতাধিক নাম থেকে 10 জন যোগ্য মানুষ কিসের ভিত্তিতে নির্ধারণ করবেন, এমন হাজারো প্রশ্ন জনমনে। বিশ্লেষকরা বলছেন, কাজটি কঠিন হলেও বিশিষ্টজনদের সাথে বৈঠক করে কিছু সুপারিশ নিয়ে শুরুটা ভালোই করেছে সার্চ কমিটি। সার্চ কমিটি এবার অনেকটা উন্মুক্ত খোলা মনের ছিলেন বলে মনে হয়, যদিও আমি এই সার্চ কমিটির বিরুদ্ধেই বলেছি আগে। আইন হয়েছে, এটাকে সবাই স্বাগত জানানো, সবাই তাকে সহযোগিতা করে, সবাই এটা গ্রহণ করা উচিত। সিইসি পদে বিচারিক ও সাচিবিক কাজে অভিজ্ঞ একজন আমলা, সাবেক 2 সেনাপ্রধান এবং অবসরে যাওয়া একজন পুলিশ প্রধানের কথা জোরেশোরে আলোচিত হচ্ছে। সার্চ কমিটিও ইতিমধ্যে তালিকা সংক্ষিপ্ত করেছে। এই সাবেক নির্বাচন কমিশনার মনে করেন, সব পক্ষকে নিয়ে কাজ করতে পারবেন এমন মানুষদেরই দায়িত্ব দেওয়া উচিত। প্রশাসনিক দক্ষতারও দরকার, আর এটা যেহেতু কোয়াসি জুডিশিয়াল একটা কাজ, সেহেতু বিচারকের আধিক্য থাকলেও খারাপ হয় না। সব মিলিয়ে একটা সুন্দর নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে। তবে সবচেয়ে বড় কথা হলো, নির্বাচন কমিশন গঠন করলে হবে না, স্টেক হোল্ডার যারা আছে তাদের প্রত্যেকে নির্বাচন কমিশনকে সমর্থন না করলে যত দক্ষতাই দেখাক, নির্বাচনটা উঠিয়ে আনা কঠিন হবে। এদিকে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সার্চ কমিটির বৈঠকে অংশ নেয়া ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, সার্চ কমিটি গ্রহণযোগ্য মানুষগুলোর নাম প্রস্তাব করলে বিএনপিরও আপত্তির কিছু থাকবে না। আমার মনে হয় কি, যদি আমার এখান থেকে হয়, তাদের মেনে না নিয়ে উপায় থাকবে না। কেননা আমি প্রত্যেকটাকে নিরপেক্ষভাবে চিন্তা করেছি, তাদের কীরকম মেরুদণ্ডে জোর আছে কিনা, তারা সাহসের সাথে এটা পরিচালনা করবে কিনা, এবং তাদের জ্ঞান। যেমন কি ধরেন, আমার একটা নাম হলো কাজী হাবিবুল আওয়াল, উনি একসময় প্রতিরক্ষা সচিব ছিলেন। রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা 10 জনের নাম প্রকাশের দাবিও জানান তিনি। কমিশনটা যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী তার চিরকুট অনুযায়ী না হয়, তাহলে এটা বিএনপির উচিত হবে যে এটাকে মেনে নেওয়া। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। ঘুষ না দেয়ায় মেধা এবং যোগ্যতায় প্রথম হলেও শিবির আখ্যা দিয়ে 4 বছর আটকে রাখা হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আরিফুল ইসলামের নিয়োগ। এখন উচ্চ আদালতের নির্দেশে আবার তাকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার, এমনটা বলছেন সে সময় পদত্যাগ করা নিয়োগ বোর্ডের এক সদস্য। 4 বছরে মানসিক ও সামাজিক যে ক্ষতি হয়েছে তা কে পুষিয়ে দেবে, সেই প্রশ্ন আরিফুলের। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। 2018 সালের 5 ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষায় 61 জনের মধ্যে প্রথম হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলাম। সিন্ডিকেটেও অনুমোদন হয় শিক্ষক হিসাবে তার নিয়োগ। কিন্তু এক প্রভাবশালী শিক্ষকের দাবি করা ঘুষ না দেয়ায় 4 বছর স্থগিত রাখা হয়েছে তার নিয়োগ। ছাত্র শিবির করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। সরকারি যে সংস্থাগুলো, তারা কিন্তু এটা প্রমাণ করেছে না, এই শিবির সংশ্লিষ্টতা কোনো কিছুই তারা পায় নাই ক্যাম্পাসে এবং আমাদের বাড়িতে, ঠিক আছে। এবং রিসেন্টলি যে পুলিশ ভেরিফিকেশন হয়েছে, যেটার ভিত্তিতে 254তম সিন্ডিকেটে আবার আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার উল্লেখ করে শিক্ষক নিয়োগ বোর্ড থেকে পদত্যাগ করেন এই শিক্ষাবিদ। সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্ত যদি এক্সিকিউট না হয়, তাহলে সেই প্রশাসনের পার্ট হওয়াটা বোধহয় আমার জন্য স্বস্তিকর নয়। এবং যে কারণে আমি আসলে পদত্যাগ করছি, এটা অন প্রিন্সিপাল, কোনো ব্যক্তির জন্য নয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বলছে আরিফুলের নিয়োগ স্থগিত ছিল। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ হয়েছে। মামলা তুলে নেওয়ার শর্তে তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। অধিগত তদন্ত বর্তমান উপাচার্য মহোদয় পুলিশের কাছে লিখেন এবং পুলিশের তদন্তে যে রিপোর্ট আছে সেই রিপোর্টটাই গত সিন্ডিকেটে উত্থাপন করা হয়। উত্থাপন করলে সিন্ডিকেট সভায় সেটা অনুমোদন হয়। তাকে আপনার অনুযায়ী আমরা নিয়োগপত্র দিলেই সে যোগদান করবে। তবে গ্রহণের আগে বা যোগদানপত্র প্রদানের সময় তাকে আপনার যে মামলাটা, সেটা প্রত্যাহার করার শর্তে।
দীর্ঘ 4 বছরের লড়াইয়ে সামাজিক, রাজনৈতিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেন আরিফুল ইসলাম। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। বন্দরনগরী চট্টগ্রামে এখন 85 লাখ মানুষের বসবাস। পাহাড়, নদী, সমুদ্র ঘেরা এই শহরটিতে বিলুপ্ত হতে চলেছে পাহাড়। নগরে মানুষের চাপ ও ভূমিদস্যুদের নিষ্ঠুরতার বলি পাহাড়। সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, নগরে অবশিষ্ট পাহাড়গুলো বাজেতে ব্যক্তি মালিকানায় না রেখে সরকারিভাবে পাহাড় অধিগ্রহণ করা উচিত। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশবিদরা বলছেন, পাহাড় রক্ষার সমস্ত দায়িত্ব এখন পরিবেশ অধিদপ্তরের। তবে মাঝে মধ্যে জরিমানা এবং সচেতনতামূলক মাইকিং ছাড়া আর কোনো তৎপরতা দেখা যায় না তাদের। বিস্তারিত শেখ জায়েদের রিপোর্টে। চট্টগ্রাম শহর জীবিকার তাগিদে শহরমুখী মানুষ, তাই সবুজ হটিয়ে বাড়ছে কংক্রিটের জঙ্গল। সমতল শেষ করে এখন পাহাড় সাবার করা হচ্ছে আবাসনের চাহিদা মেটাতে। নগরীর শতাধিক পাহাড় এখন বিলুপ্ত, ভূমিক্ষেকও প্রভাবশালীরা ধ্বংস করছে পাহাড়, আক্ষেপ খোদ নগর পিতার। সব কাটে সাবার করে ফেলেছে আমাদের চট্টগ্রামকে, এখন একদম ন্যাড়া বানাই ফেলতেছে। পাহাড় কাটলে মনে হচ্ছে যেমন আমার বুকের উপর দিয়ে বোল্ডেজার চালানো হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, পাহাড় রক্ষার ভার এখন পরিবেশ অধিদপ্তরের হাতে, আর পরিবেশ অধিদপ্তর নিষ্ক্রিয় বলছেন পরিবেশবিদরা। আমরা এমনভাবে অনুমোদন দিচ্ছি যাতে যেগুলো পাহাড় অলরেডি কেটে ফেলছে বা কাটা হয়ে গেছে ওগুলোর উপর আমরা কিন্তু অনুমোদন দিব না। সম্পদের লোভে অন্য কিছু কারণে করে আর কি। এখানে যেটা দাঁড়িয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্লিপ্ততা এখানে খুব দৃশ্যমান। পাহাড় রক্ষা করতে না পারার দায় স্বীকার করে পরিবেশ অধিদপ্তর বলছে, চেষ্টা করেও সচেতন করা যাচ্ছে না মানুষকে। পাহাড়ের যে জীববৈচিত্র্য ধরে রাখার কথা সেভাবে আমরা কিন্তু ধরে রাখতে ব্যর্থ হচ্ছি। আমরা পরিবেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের জনসচেতনমূলক কর্মকাণ্ড পরিচালনা করছি, কিন্তু সাধারণ জনগণ আসলে সেভাবে তারা সচেতন হচ্ছে না। পাহাড় রক্ষায় ব্যক্তি মালিকানাধীন পাহাড় এখনই সরকারিভাবে অধিগ্রহণ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলছেন নগর পরিকল্পনাবিদ ও সিটি মেয়র। আমরা মনে করি এই পাহাড়গুলো সরকার অধিগ্রহণ না করলে আমাদের সামনে মহা বিপর্যয় ঘটবে এবং সামনে বর্ষায় আমাদের অনেক জীবন মালের ক্ষতি হবে। যেই অবশিষ্টগুলো আছে এগুলো কিন্তু ভূমিদস্যুদের দৃষ্টিতে পড়েছে। পাহাড় ব্যক্তি কেন থাকবে? সেখানে কোনো বনায়ন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, তো এই সেখানে দরকার নেই। এটা সরকার অধিগ্রহণ করে এগুলো 1 নম্বর খতিয়ানভুক্ত করা হোক। চট্টগ্রামের পাহাড় রক্ষায় পাহাড় রক্ষা কমিটি করা হলেও সেটির নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সপ্তাহ ঘুরলেই বাড়ছে নিত্য পণ্যের দাম। কেবল নিম্নবিত্তই নয়, এখন মধ্যবিত্তদেরও জীবন চালানো দায় হয়ে দাঁড়িয়েছে। এই সপ্তাহে নিত্য পণ্যের বাজার দর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, গত সপ্তাহের তুলনায় চট্টগ্রামে নিত্য পণ্যের দামে আসলে কি ধরনের পরিবর্তন হয়েছে, আর যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা আসলে কি বলছেন এই দাম নিয়ে? ধন্যবাদ অর্থী আপনাকে। আপনি যথার্থ বলছেন যে চট্টগ্রামে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, তার কারণে যারা ক্রেতা তারা কিন্তু সমস্যায় পড়তে যাচ্ছে। যেহেতু বাজার মনিটরিং না থাকার কারণকে তারা দোষ নেন, তারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণে যেমন খুশি তেমনভাবে কিন্তু পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। একই সাথে আমরা দেখছি মাছের দামও কিন্তু আসলে অনেক বেড়ে গেছে। গত সপ্তাহে কিন্তু মাছের দাম কিছুটা কম থাকলেও এই সপ্তাহে যে ছুটির দিন আজকে, এই ছুটির দিনও কিন্তু মাছের দাম অনেক বেশি। সব নিয়ে বলা যায় বড় সাইজের আমরা দেখছি রুই মাছ কিন্তু তারা 300 টাকা বেশি কেজিতে তারা বিক্রি করছেন, ওজনও কিন্তু অনেক বেশি। তেমনিভাবে যে কোরাল মাছ দেখাতে যাচ্ছি প্রায় 3.5 কেজি ওজন হবে এই কোরালের দাম কিন্তু বলছে তারা 700 টাকা কেজি তারা বলছে। কিন্তু সব মিলিয়ে এই জায়গাগুলোতে কিন্তু আসলে যে বাজারগুলো আমরা ঘুরে যেমনটা দেখেছি, বাজারে কিন্তু আসলে মাছের কোনো সংকট দেখছি না। বিভিন্ন প্রকারের মাছ কিন্তু আসলে বাজারে আছে, কিন্তু দেখা যাচ্ছে মাছের দাম বেশি হওয়ার কারণে ক্রেতারা আমাদেরকে হতাশার কথা আমাদেরকে জানিয়েছে। আমি একজন বিক্রেতা আছে, একটু কথা বলতে চাচ্ছি, মাছের দাম এত বেশি যে আপনার ওই ফুসকুনি শুয়ে গেছে, হাওড় শুয়ে গেছে, এখন শীত চলে গেছে, সেজন্য মাছের দাম বাড়তি। আর আমার এগুলি ফুসকুনির মাছ, হ্যাঁ, খুলনা যশোরের মাছ এগুলি সস্তা, ফুসকুনির মাছগুলি একটু দাম বেশি। এগুলি দেশি মাছ আমাদের চট্টগ্রামের, খুলনা বরিশাল যশোর ওইগুলি সস্তা দামের, ওইগুলির দাম 300 টাকা। আর পুকুরের মাছ 450 টাকা। আর দেশি কোরাল
ধন্যবাদ আপনাকে। এখানে আরো যারা এসেছেন বাজার করতে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, যারা ক্রেতা আছেন। আমি একটু জানতে চাচ্ছি আপনার থেকে যে মাছের দাম কেমন বলে মনে করছেন? আমি মাত্র আসলাম, এখন পর্যন্ত জানি না যে কি অবস্থা আছে। আসলাম, তারপর একটু বেশি বলে মনে হচ্ছে আর কি। মাছের কি কোনো সংকট দেখা যাচ্ছে? না, বাজারে মাছ আছে কিছু। অতি আপনি বুঝতেই পেরেছেন, এখানে যারা ক্রেতা এসেছেন তারা বলছেন মাছের কোনো সংকট দেখা যাচ্ছে না, যেমন খুশি তেমন ভাবে তারা বিক্রি করছেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অতির কাছে। ধন্যবাদ জয় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাছের বাজারের খবর আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। এবার একটু চালের বাজারের দাম সম্পর্কে জানতে চাই। দিনাজপুর থেকে আমাদের সাথে ফখরুল ইসলাম পলাশ যুক্ত হচ্ছেন। পলাশ, চিকন চালের দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ কিন্তু বেড়েই চলছে। গত এক সপ্তাহে আসলে চালের বাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? অর্থী, আপনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে একটু জানিয়ে রাখি, দিনাজপুরের আপনি জানেন যে দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা হিসাবে খ্যাত, এবং এখানে কিন্তু আমরা দেখেছি গত 1.5 থেকে 2 মাস আগে কিন্তু যে দামটা বেড়ে গেছে, অর্থাৎ বড় সিজনে যেই সব ধান উৎপাদন হয়, বিআর 28 থেকে শুরু করে মিনিকেট এবং নাজির শাইল, এই সব ধান কিন্তু বড় সিজনে উৎপাদন হয়, যার কারণে কিন্তু আরেকটি বড় সিজন সামনে রয়েছে, এবং বড় সিজনের যে কৃষকরা কিন্তু ধান লাগানো শুরু করে দিচ্ছে, যার কারণে কিন্তু এই দামটা এই সময় কিন্তু প্রতিবারই বেশি থাকে। তবে এইবারে একটু ব্যতিক্রম দেখেছি আমরা। গত 1.5-2 মাস আগে যেটি বেড়ে গিয়েছিল, আবার নতুন করে কিন্তু গত এক সপ্তাহ আগে কিন্তু প্রতিটা ধানে তো বেড়েছেই, পাশাপাশি কিন্তু চালে যে প্রতিটা বস্তায় কিন্তু আমরা দেখেছি 100 থেকে 50 থেকে 100 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আমি যদি বলি বিআর 28 কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 56 টাকা, 54 থেকে 56 প্রকারভেদে। এবং যেটি আরও একটি চিকেন চাল রয়েছে মিনিকেট, সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা প্রকারভেদে। এবং এটি কিন্তু গত এক সপ্তাহ আগে থেকে দেখেছিলাম আমরা 2 টাকা কম ছিল, সেটি কিন্তু বেড়ে গেছে। এবং যেহেতু পাইকারি বাজারে এই মুহূর্তে রয়েছে বাহাদুর বাজারে, এখানে এই পাইকারি বাজারের দামের উপরই কিন্তু নির্ভর করে আসলে খুচরা বাজারের দাম। এবং এখানে যদি বস্তায় যদি 50 টাকা বাড়ে, তবে খুচরা বাজারে কিন্তু 100 টাকা বেড়ে যায়। তো ক্রেতাদেরও কিন্তু একেবারে হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে চালের দাম। এবং বাজার মনিটরিংয়ে সরকারকে এখনই শক্ত পদক্ষেপ নেওয়া দরকার বলে কিন্তু ক্রেতারা আমাকে জানিয়েছে। তো এই ছিল দিনাজপুরের বাজার থেকে, চালের বাজার থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি অর্থে আপনার কাছে। ধন্যবাদ পলাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু রাজধানীর চালের বাজার সম্পর্কে জানতে চাই। সুলতান আহমেদ যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুলতান, রাজধানীর বাজারের চিত্র কি দেখতে পাচ্ছেন? অর্থে রাজধানীর বাজারে আসলে অস্বস্তির যেন অভাব নেই। আপনি জানেন যে চালের বাজার নিয়ে যেমনটি দিনাজপুর থেকে আমরা শুনছিলাম, ঢাকার বাজারেও কিন্তু চালের বাজারে স্বস্তি নেই। আমরা দেখলাম যে জানি যে গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে আবার বেড়েছে মিনিকেট, নাজির শাইল সহ যেই সরু চাল রয়েছে সেগুলোর দাম। এর পাশাপাশি যদি আমি আপনাকে বলি, নতুন করে ডিমের দাম বেড়েছে, সবজির দাম কিন্তু এরই মধ্যে আপনি জানেন যে শীতের শেষ সময়ে এসেও কিন্তু এই বছর সবজির দাম কমার কোনো লক্ষণ আমরা দেখতে পেলাম না। কারণ প্রতি বছর আমরা জানি যে শীতের সময় সবজির দাম কমে আসে, নিয়ন্ত্রণে থাকে। তবে এইবার দেখেন আপনি, যদি আমি ফেব্রুয়ারির একেবারে শেষ সময় চলে এসেছে, বাজারে সবজির সংকট রয়েছে ব্যাপারটি কিন্তু তাও নয়। তবে প্রতি বছর আমরা যেমনটি দেখি যে রমজানের আগে ঠিক 1-2 মাস আগে বাজারকে অস্থির করার একটি চেষ্টা করা হয়, সেটি কিন্তু এবারও আসলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সবজি সহ অন্যান্য নিত্যপণ্য, আপনি কোনটির কথা বলবেন? চাল, ডাল, চিনি বলেন, মাছের বাজার বলেন, সবজি বলেন, সবশেষ মাংসের কথা যদি আমরা বলি, কোনো কিছুতেই স্বস্তি নেই। বিক্রেতাদের যেমনটি অভিযোগ বা তাদের যে অনুযোগ, তাদের যেই জায়গাটি তারা বলছেন যে তাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে, তাদেরকে বেচতেও হচ্ছে বাড়তি দামে। তবে এই বাড়তি দামে কেনার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে। কারণ প্রতিটি জিনিসের দাম বাড়াতে সাধারণ মানুষের যে আয় তা কিন্তু বাড়েনি। আপনি যদি একটু বলেন যে আসলে এই যে বাজার করতে, আপনি প্রায় বাজার করতে আসেন, কেমন জিনিসপত্রের দাম দেখছেন আপনি? আছে মোটামুটি দাম, সব জিনিসের আমরা জানি যে বাড়তি দাম। যে তরকারির দাম, সে তরকারি কেনার মতো আমাদের ক্ষমতা নেই। সত্যি কথা যেটা, এই যে দেখেন বেগুন 100 টাকা,
তারপর আপনার এটা 80 টাকা, ক্যাপসিকাম হয়তো 200 না 250 টাকা। তো এগুলা কি আমরা কিনা সম্ভব? তরকারি অনেক দাম, বাজারে মাছেরও যেমন দাম, তরকারিরও দাম। আমাদের মতো মধ্যবিত্ত মানুষটা এইসব তরকারি কেনার মতো নাই। বুঝছেন? সেই বিষয়টি একটু যদি বিক্রেতাদের কাছ থেকে জানতে চাই, একটু চাচা আপনাকে একটু জানতে চাইবো যে আসলে সবজির এত দাম এখনো কেন? আমরা জানি শীতের শেষ সময় দাম কমে আসে, এইবার কমছে না কেন? এবার কমছে না আপনার অগ্রহণ মাসে যে বৃষ্টিটা হয়ে গেছে, অগ্রহণ মাসে বৃষ্টিতে সম্পূর্ণ আপনার এই সবজি শাক সবজি সব নষ্ট হয়ে গেছে। আবার সব বৃষ্টি তো 1-2 দিন ছিল, এর বেশি না। 2 দিনের তো নষ্ট হয়ে গেছে। বর্তমানে বাজারে দেশি শসা নাই, দেশি শসা আমরা পাইতেছি না, গাছ মরে গেছে। আজকে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কি বেড়েছে কিনা, কোনটার দাম কেমন? আপনার এই 10-15 টাকা কেজিতে বেশি। হ্যাঁ, এই সপ্তাহে মূলা 40 টাকা কেজি বেশি, শালগম 40 টাকা 50, উস্তা 100 টাকা কেজি, 90 টাকা কেজি, চিচিঙ্গা 80 টাকা কেজি, মিষ্টি কুমড়া 50 টাকা পিস, চাল কুমড়া একটা 60 টাকা পিস, লাউ একটা 80 থেকে 100 টাকা পিস, বাঁধাকপি 40 টাকা পিস, ফুলকপি বেশি 50 টাকা পিস। তারপরে লেবুর দাম বাড়তেছে, বেগুন বেশি আপনার এই তাল বেগুন 100 টাকা কেজি, লম্বা 80 টাকা কেজি, সাদা 80 টাকা কেজি। এই দাম কি কমে আসার কোনো সম্ভাবনা আছে নাকি রমজানের আগে আরো বাড়তে পারে? রমজানের আগে তো স্যার কমার কোনো কায়দা আমরা দেখি না, এটা কোনো বিকল্প না। শুনছিলেন অর্থে আপনি যে আসলে বিক্রেতারা যেমনটি বলছিলেন, যেমন নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের, ঠিক তেমনি ভাবে বিক্রেতারা কিন্তু আশ্বাস দিতে পারছেন না যে এই দাম আসলে কবে নাগাদ কমে আসবে, কারণ সামনে কিন্তু 1-1.5 মাসের মধ্যেই কিন্তু রমজান আসবে এবং সেই সময়ে কিন্তু এই বাজার আরো অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রেতারা যেমনটি বলছেন যে বাজারে কোনো রকমের মনিটরিং নেই এবং সরকারের যেই ভোক্তা অধিকার কিংবা অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের যেই মনিটরিং থাকার কথা সেটির পর্যাপ্ত ঘাটতি ক্রেতারা দেখছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে বিবিএস এর যে তথ্য মূল্যস্ফীতি বাড়ার, সেটির সাথেও কিন্তু বাজারের সেইভাবে কোনো মিল পাওয়া যাচ্ছে না। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সাধারণ মানুষের বাজারে এই অস্বস্তি চরমে সেটির সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ সুলতান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিত্য পণ্যের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে অমর 21 উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস আষাঢ় মাস। বিস্ময়কর হলেও সত্যি ভাষা দিবসের তাৎপর্য এবং ভাষা সৈনিকদের আত্মত্যাগ আমাদের চলচ্চিত্রে খুব একটা ফুটে ওঠেনি। প্রায় 70 বছরে নির্মিত হয়েছে মাত্র 3টি ছবি, তাও আবার আংশিক। ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কেন এত দীনতা? রিফাত তাসনুবার প্রতিবেদন। সকালে খালি পায়ে চোরের মতো কোথায় যাওয়া হয়েছিল? আজকে 21শে ফেব্রুয়ারি তো, তাই প্রভাত ফেরিতে গিয়েছিলাম। 21শে ফেব্রুয়ারি? সেটা আবার কি? 21শে ফেব্রুয়ারি কি তুই জানিস না বুঝি? জানার আমার প্রয়োজন নেই। দৃশ্যটি জহির রায়হানের কালজয়ী সিনেমা জীবন থেকে নেয়ার। 21শে চেতনায় বাঙালির স্বাধিকার আন্দোলন নিয়ে এটি প্রথম চলচ্চিত্র। দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হলেও 52 ভাষা আন্দোলনের পটভূমি খুব কমই উঠে এসেছে সেলুলয়েডের পর্দায়। সবশেষ এই ক্ষুদ্র তালিকায় যুক্ত হয় তৌকির আহমেদ পরিচালিত ফাগুন হাওয়া। सूखदार पुलिस अफसर आपके शहर में आता है और कोई भी रिसीव करने नहीं आया, क्यों? सर, हमारे पास कोई इंफॉर्मेशन नहीं था। शट अप। তবে 21শে ফেব্রুয়ারির পটভূমি নিয়ে আরো বেশি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ প্রয়োজন বলে মনে করেন এই চলচ্চিত্র সমালোচক। চলচ্চিত্রকে যদি মনেই করি যেটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম, এবং যদি মনে করি যে 52, 71 বা 69 এগুলো আমাদের জাতীয় জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে অবশ্যই চলচ্চিত্রের মাধ্যমে এই বিষয়গুলোকে তুলে আনা অতি জরুরি। ইতিহাস নির্ভর চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তরুণ প্রজন্মের নির্মাতারাও। দেশের মধ্যে যে জেনারেশন যে কথা বলছে, আমরা প্রজন্মের কথা বলছি, সেই প্রজন্ম আসলে আমার এই সিনেমাটা দেখার জন্য উজ্জীবিত হবে কিনা এবং তার জন্য আমার কি কি করা দরকার, এই রকমের বিষয়বস্তু নিয়ে যদি আমরা ভাষাকে কেন্দ্র করে একটা সিনেমা বানাতে পারি অথবা বানাতে চাই, তাহলে অবশ্যই সেই সিনেমাটার স্বপ্ন আমি দেখি। চলচ্চিত্র বলে জীবনের কথা,
এর ক্যানভাসে তুলে ধরা গল্পে দর্শক হারিয়ে যায়, তাই ঐতিহাসিক গল্পকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 52 ক্রিয়েট করা এবং ওই সময়ের পটভূমিতে এটা একটা বিশাল ক্যানভাস, এবং এই ক্যানভাস ঠিকঠাক মতো সিনেমা ফুটিয়ে তোলার জন্য, সিনেমা করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা খুবই প্রয়োজন। ইতিহাস নির্ভর চলচ্চিত্র নির্মাণে আরও বেশি সরকারি অনুদান প্রয়োজন বলেও মনে করেন পরিচালকরা। রিফাত তাসনোভা, নিউজ 24, ঢাকা। ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ায় প্রথম কোনো ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ডের যাত্রা শুরু হলো। দেশের ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংসের হাত ধরে এই ইতিহাস গড়ল বাংলাদেশ। বিপিএল ফুটবলে বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ পুলিশের ম্যাচ দিয়ে কিংসদের এই নতুন যাত্রার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় উপস্থিত ছিলেন লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। বিস্তারিত জানাচ্ছেন এসি সরকার। দেশের ক্রীড়াঙ্গনে সৃষ্টি হলো নতুন ইতিহাস। বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশের ম্যাচ দিয়ে দেশের ফুটবলের প্রথম ক্লাব হিসেবে নিজেদের হোম গ্রাউন্ডের যাত্রা শুরু করলো বসুন্ধরা কিংস। দেশে তো নেই, এমনকি দক্ষিণ এশিয়ার ফুটবল ক্লাবগুলোরও নেই নিজেদের হোম গ্রাউন্ড। বৃহস্পতিবার এই গ্রাউন্ড উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশের ম্যাচ শুরুর আগেই বসুন্ধরা কিংস অ্যারেনায় আসেন বসুন্ধরা গ্রুপের কর্ণধর। হেরিডিটিক্যালি জেনেটিক্যালি বলা যায়, আমার বাবা উনি অল ইন্ডিয়া সাঁতারে ফার্স্ট হয়েছিল। আমার বড় ভাই সাদেক ভাই, সে পাকিস্তান হকি টিমে খেলছে ফুটবলও। আবার উনি প্রথম ফার্স্ট ডিভিশনে ক্যাপ্টেন ছিল। আমিও অল্প স্বল্প বাংলাদেশ হকি টিমে খেলতাম। আমাদের জেনেটিক্যালি খেলার প্রতি একটা ন্যাক তো আছেই। বসুন্ধরা কিংস অ্যারেনার উদ্বোধন করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, শুধু ফুটবলই নয়, দেশের সব খেলাকেই বিশ্বমানে নিয়ে যেতে চায় বসুন্ধরা গ্রুপ। আমি শুধু ক্লাবদের ব্যাপারে কনসার্ন না, আই ওয়ান্ট এদেশে ফুটবলটা আবার জেগে উঠুক। যে আমি ওনাদের বলতেছিলাম, আমার বড় ভাইরাও বলতেছিলাম, আবাহনী ক্লাব আর মোহামেডানে যখন খেলা হইতো সকাল 9টা বাজে, আমিও লাইন ধরে টিকিট নিয়েছি। এই যে ওই ক্রেজটা আবার আসুক ফুটবলে, দ্যাট আই ওয়ান্ট। ওনার সাথে বললাম, আপনি ইন্টার স্কুল ফুটবল, ইন্টার ইউনিভার্সিটি ফুটবল এগুলি এগিয়ে নিয়ে যান। ফুটবল আগেতে এখনও অনেক সময় লাগবে। আমরা যে স্ট্যান্ডার্ডে আছি ওইখান থেকে ধরেন মেয়েদের একটা বিশাল ফিউচার আছে।